জিনভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশা স্টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা তাহলে শুরু করা যাক। প্রতি বছর শীতের সময় নানির বাড়ি বেড়াতে যাওয়ার ব্যাপারটা আমরা কোনো সময় মিস করি না। একটু একটু শীত পড়লে কাজিনরা সবাই মিলে দৌড় দিই নানি বাড়িতে। গ্রামে যাওয়ার বেশ কয়েকটি কারণও আছে। বিশেষ কারণটি হলো মামির হাতে গরম গরম ধোয়া ওঠা পিঠা, আর তার সাথে আমার নানিমার গল্প। এই দুইটা জিনিস একসাথে থাকলে আমরা কাজিনরা সবাই নানিমাকে ঘিরে ধরে বসে থাকি, গরম গরম পিঠা খেতে খেতে গল্প শুনি। এই শীতও ব্যতিক্রম কিছু হয়নি। চলে গেলাম নানু বাড়ি। এই গল্পটাও লিখছি নানু বাড়ি থেকেই, নানিমার থেকে কালকে শুনলাম, নানির মতো করে বলছি। আমি পরপর 3টা কন্যা সন্তানের জননী হয়েছিলাম। মনে করেছিলাম 2টা মেয়ের পর ছেলে হবে। আল্লাহকে কম ডাকিনি একটা ছেলের জন্য, কিন্তু তিনি আমাকে কন্যা সন্তানের জননী করলেন। আমার শ্বশুর বাড়ি কেউ একটা টু শব্দ করেনি, কারণ আমার শ্বশুর শাশুড়ি মেয়ে অনেক পছন্দ করতেন। আমার স্বামীরও তেমন কোনো আফসোস ছিল না, তিনি মেয়ে বাচ্চাদের অনেক ভালোবাসতেন। কিন্তু আমার একটা ছেলের ইচ্ছে ছিল অনেক। অন্তত আমি গত হয়ে যাওয়ার পরে আমার খাটিয়া কাঁধে নেওয়ার জন্য হলো একটা ছেলের দরকার ছিল। এবার আমার কোল জুড়ে আসলো সাব্বির। ছেলে হওয়ার খুশিতে গ্রামের সবাইকে শ্বশুর আব্বা দাওয়াত খাওয়ালেন। বোনেরাও বাইকে পেয়ে বিরাট খুশি। বাচ্চারা ধীরে ধীরে বড় হতে শুরু করে। গ্রামে যেহেতু মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার রীতি ছিল, সেহেতু বড় মেয়েকে বিয়ে দিয়ে দিই আমরা। আমার মেজো মেয়ে ছোট থেকে গম্ভীর স্বভাবের ছিল, কারোর সাথে কথা বলতো না বেশি, বাহিরও বের হতো না। তার কোনো বান্ধবী আমি দেখিনি। এইভাবে মেজো মেয়েও এসএসসি পরীক্ষা শেষ করলো। পড়াশোনার ইচ্ছেটা আমার মেজো মেয়ে অর্থাৎ জাহানেরই বেশি ছিল, তাই তার বাবা বিয়ের জন্য এতদিন চাপ দেননি। কিন্তু ছোট মেয়ে সীমার জন্য যখন ঘর আসা শুরু হলো, তখন মেয়ের বাবা জাহানকে বিয়ের কথা বললেন। মেয়েও বাবার উপর কোনো কথা বলল না। আমার 3টা মেয়ের ছেলেটাও যথেষ্ট সুন্দর ছিল, কিন্তু জাহানকে যখনই ছেলেপক্ষ দেখতে আসতো তখনই তার চেহারা ফ্যাকাশে হয়ে যেত। অথচ অন্যান্য সময় আমার জাহানের চেহারার কোনো পরিবর্তন হতো না। অনেক ছেলে এসে দেখে যেত আমার মেয়েকে, পছন্দও করে যেত। পরে জানাবে বলে আর জানাতো না, বিয়ের কথা আর আগাতো না। এর মধ্যে আমার শ্বশুর আব্বা ইন্তেকাল করলেন। বাড়িতে এমন অবস্থায় আর বিয়ের কথা তোলা হলো না। এর মধ্যে জাহানের আচরণের কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। বলা বাহুল্য, আমার জাহান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করত। কিন্তু ইদানিং সে বাড়ির পিছনে ময়লার স্তূপের পাশে গিয়ে বসে থাকতো, বাঁশ জারে গিয়ে নিজে নিজে কথা বলতো। যে মেয়ে সাজতে চাইতো না, সে মেয়ে শাড়ি পরে সেজেগুজে বাঁশ জারের কাছে চলে যেত। একদিন আমার শাশুড়ি জাহানকে বাঁশ জারের ওদিকে যেতে নিষেধ করায় জাহান তাকে অকথ্য ভাষায় গালি দেয়। মেয়ের এমন পরিস্থিতি দেখে আম্মা বলেন হুজুর এনে জাহানকে জানাতে, কারণ জাহান কিছুদিন আগেও এমন উদ্ভট আচরণ করেনি। কিন্তু এখন কি হলো জাহানের? আমাদের পারিবারিক হুজুরকে ডাকলাম ঘরে। হুজুরকে সবকিছু খুলে বলার পর তিনি জাহানের ঘরে গেলেন। জাহানের অবস্থা দেখে তিনি আমাদেরকে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো হুজুরের কাছে যান। আপনার মেয়ে যে সমস্যায় ভুগছে, আমি সেই সমস্যার সমাধান করতে পারবো না। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম, মেয়ের কি কোনো মানসিক সমস্যা হলো না তো? আমার মেয়ে তো এমন ছিল না। হাজারো চিন্তা মাথায় ঘুরপাক করতো। দেখতে দেখতে আমার মেয়ের 26 বছর হয়ে গেল। এর মধ্যে হাজারখানিক বিয়ের ঘর বাতিল করেছি। উপায় না পেয়ে ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। এই কয়েকদিনে আমার মেয়ের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেছে। মেয়েটার দিকে তাকানো পর্যন্ত দায় হয়ে গিয়েছিল। জাহানের বাবা মেয়ের এমন অবস্থা দেখে সহ্য করতে পারছিলেন না। কিন্তু জানার বিষয় হলো কেন জাহানের সাথে এমনটা হচ্ছে। গ্রামের মানুষ একটা কথা বাদ রাখলেন না শোনাতে। আমার বড় মেয়ের জামাই এক পরিচিত হুজুরের সাথে কথা বললে এর মধ্যে। হুজুরকে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ডাকা হলো। হুজুরকে সবকিছু খুলে বলার পর হুজুর জাহানকে দেখতে গেল। জাহানকে দেখে উনি যা বোঝার বুঝে গেলেন। তারপর বাঁশ ঝাড়ের কাছে গিয়ে দেখেন একটা ডাল ঝুঁকি আছে। হুজুর দোয়া পরে চলে আসলেন কোনো কথা না বলে। পরদিন হুজুর কিছু পানি পড়া আর তাবিজ নিয়ে আসলেন সাথে করে। দোয়া পরে জাহানকে ঝেড়ে দিলেন। তাবিজটা গিয়ে বাঁশ ঝাড়ে ঝুঁকে যাওয়া ডালের নিচের মাটিতে পুঁতে দিলেন। তারপর বললেন, আশা করি আপনাদের মেয়ের মধ্যে ঠিক হয়ে যাবে। সবাই বেশ খুশি হয়েছিলাম এই ভেবে যে মেয়েটা তবে আগের মতো হয়ে যাবে। কিন্তু এই সপ্তাহখানিক পর জাহানের উদ্ভট আচরণ আরো বাড়তে থাকে। রক্ত বমি করতে শুরু করে। ওর এই অবস্থা দেখে হুজুরকে আবার ফোন দিলে ওনার কাছ থেকে এমন কিছু জানতে পারি যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। জাহানকে কালো জাদু করা হয়েছে বিয়ের বন্ধের জন্য। 2টা তাবিজ দিয়ে জাদু করা হয়েছে। একটা কবরস্থানে 2 কবরের মাঝে গেঁথে রাখা হয়েছে, কিন্তু আরেকটা কোথায় রাখা হয়েছে সেটা হুজুর বুঝতে পারছেন না। আমার মেয়েটার জন্য এসব কে করবে জানতে চাইলে হুজুর জানান আমাদের কাছের এক আত্মীয়র কথা, কিন্তু নাম বলেননি তিনি। এর মধ্যে হুজুর কবরস্থানে গিয়ে 2 কবরের মাঝে পুঁতে রাখা তাবিজটি জ্বালিয়ে ফেলেন, কিন্তু অন্য তাবিজটি অনেক খোঁজার পরও পাওয়া যায়নি। এরপর প্রায় 2 বছরের মতো কেটে যায়। অনেক চেষ্টার পরও যখন জাহানের বিয়ের কোনো ব্যবস্থা করতে পারছিলাম না কেউ, তখন কোনো উপায় না পেয়ে সাব্বিরের বিয়ে দিয়ে দিই আমরা। কিন্তু জাহানকে বিয়ে দিতে পারিনি, এখনো দিতে পারিনি। জানি না ঘটনাটি কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, তবে আশা রাখছি আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশ্বাস করা বা না করা এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি হচ্ছে আমার নানিমার বড় কন্যার মেয়ে। ছোট থেকে দেখে আসছি জাহান খালামণিকে। একা একা থাকতেন সব সময়। নিজে বাড়ি ভাড়া করে থাকেন এখনো। নিজেরটা নিজে করতে পছন্দ করেন। এখন জাহান খালামণির বয়স 40-এর বেশি হবে, কিন্তু এখনো তিনি অবিবাহিত রয়ে গেছেন। তবে আমাদেরকে তিনি নিজের মেয়ের মতো ভালোবাসেন।
খালামণি বর্তমানে শিক্ষিকা হিসেবে চাকরিরত রয়েছেন। নানিমার থেকে শুনেছিলাম খালামণির জন্য হাজারখানিক বিয়ের প্রস্তাব এসেছিল। তাদেরও পছন্দ হতো, কিন্তু দৃশ্যমান কোনো কারণ ছাড়া সেই শব্দে সম্পর্কটা এগোতো না। কালো জাদু বিষয়টা অনেক খারাপ। আমি কালো জাদুর যতগুলো গল্প পড়েছি সবগুলো নিজের মানুষই করেছে। বুঝি না আসলে নিজের মানুষরা, আপন মানুষরা কেন একে অন্যের ক্ষতি করতে ব্যস্ত হয়ে থাকে, একে অন্যের ভালোটা কেন দেখতে পারে না। যাই হোক, আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্পের সাথে দেখা হচ্ছে মাইশাস টাইনি ওয়ার্ল্ডে। আল্লাহ হাফিজ।